আজকে চলো দেখে নিই যে সনেট 73-তে শেক্সপিয়ার অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন, কারণ সেমিস্টার 4 ক্লাস 12-এর এটা খুবই একটা ইম্পর্টেন্ট কবিতা। তাই তোমাদের সকলেরই এটা খুব ভালো করে বোঝা উচিত। তো চলো সেই কবিতাটা নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। তোমাদের সামনে নিয়ে এসেছি সনেট 73। এবার এই সনেট 73 কতটা ইম্পর্টেন্ট সেটা তো পড়লে বুঝতেই পারবে, আর এখান দিয়ে কবি কি বোঝাতে চাইছেন সেটাও আমরা চলো আজকে বুঝে নেবো। দেখো 73 নাম রাখার পিছনে কারণটা কি? 73 নাম রাখার পিছনে কারণটা হচ্ছে যে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও হয়তো দেখেছো যে গীতাঞ্জলি লেখার টাইমে উনি আর কোনো কবিতার নাম দেননি, উনি পরপর পরপর বলে গেছেন। ঠিক তেমন ভাবেই শেক্সপিয়ারও কি করেছেন, উনি যখন সনেট লিখেছেন, যেহেতু উনি ওনার জীবনকালে 154টি সনেট লিখেছেন, কটা লিখেছেন? 154টি সনেট লিখেছেন। তাই ওনার পক্ষেও পসিবল না সব কবিতার নাম দিতে বসা, তাই উনি নাম্বারিং করে গেছেন। ঠিক আছে, তেমনই 73 যে সনেটটা সেইটা আজকে আমাদের এখানে পড়ানো হবে এবং তোমরা ভালো করে এটা বুঝে নাও। দেখো আমার এখানে পুরো নোটস বানানো রয়েছে, আর আমি সেই নোটস দিয়ে তোমাদেরকে পুরো এমনভাবে বোঝাবো যে আর কোনোদিনও তোমাদেরকে এই কবিতাটা নিয়ে মাথা ঘামাতে হবে না, আজকেই সব কমপ্লিট হয়ে যাবে। তো শেষ অব্দি দেখো, তাহলে তোমরা পুরো কবিতাটা বুঝতে পারবে। দেখো সনেট 73-কে আমরা যদি ক্লোজলি রিলেট করতে পারি, অনেকগুলো পোয়েমের সাথে রিলেট করা যায়। কিন্তু তোমরা হয়তো অনেকেই বাংলায় 22শে শ্রাবণ সিনেমাটা দেখেছো, 22শে শ্রাবণ সিনেমাটা, যেটাতে প্রসেনজিৎ ছিলেন, ওই সিনেমাটা নিশ্চয়ই তোমরা দেখেছো। ওখানে একটা লাইন ছিল, হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়। এই লাইনটা ছিল, যদিও গল্পটার সাথে বা সিনেমাটার সাথে কবিতাটা সেরকম কোনো ম্যাচ নেই, কারণ এখানে সম্পূর্ণ আলাদা কিছু দেখানো হয়েছে। কিন্তু ওই লাইনটা নেওয়া হয়েছে শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা থেকে, যার একটা স্ট্যান্ড আমি এখানে তুলে রেখেছি। সেটা যদি আমি তোমাদেরকে বাংলাটা পড়ে শোনাই, তাহলে তোমরা কিছুটা হলেও এই কবিতাটা সারমর্মটা বুঝতে পারবে। কিভাবে দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো কি লিখেছে, বলেছে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও, জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার কন্দন। দেখো হচ্ছে কালের যাত্রা, মানে আমার জীবনটা শেষ হতে যাচ্ছে, সেটাকে তুমি আবার শুনতে পাচ্ছ যে আমি আস্তে আস্তে এবার মৃত্যুর দিকে যাচ্ছি। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল, মানে মৃত্যু আমাকে এবার জড়িয়ে ধরছে, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূর, তোমার থেকে আমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়। যেন মনে হচ্ছে অনেক মৃত্যুকেই পার করে আমি মানে স্বর্গে চলে গেছি আর কি, এরকম আমি সবকিছু উড়িয়ে, সবকিছু রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়িয়ে অনেক দূরে চলে গেছি। আমার পুরানো নাম, আমার পুরানো নামটাও আর আমার সাথে নেই, ফিরিবার পথ নেই। আর এই জায়গায়, এমন জায়গায় এসেছি যেখান থেকে আমি আর ফিরতে পারবো না। দূর হতে যদি দেখো চাহি, আমাকে যদি দূর থেকে দেখো, পারিবে না চিনতে আমায়, আমাকে আর তুমি চিনতে পারবে না, হে বন্ধু বিদায়। বোঝা গেল? তাহলে এই কবিতার মাধ্যমে এটা বোঝা গেল যে কবি তার বন্ধুকে বা তার সুখের কোনো একটা মানুষকে এই কবিতাটা বলছেন, উৎসর্গ করছেন, এবং সেখানে বলছেন যে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, আর হয়তো তোমার সাথে কোনোদিনও দেখা হবে না, তুমি হয়তো কখনোই আমাকে আর চিনতে পারবে না। তাই বন্ধু, শেষবারের মতন আমি তোমায় বিদায় জানালাম। এই সেম এই মিনিংটা কি অনেকটা তুলে ধরা হয়েছে শেক্সপিয়ারের সনেট 73-তে। অবশ্যই শেক্সপিয়ার আগে লিখেছেন, রবীন্দ্রনাথ পরে লিখেছেন, সেসব নিয়ে আমি যাচ্ছি না। আমি বলছি যে এই কবিতাটা যদি বাঙালি পড়ে, তাহলে বাঙালি অনেকটাই এই কবিতাটার মিনিংটাও বুঝতে পারবে। তো চলো এবার আমরা স্টেপ বাই স্টেপ এগোবো, স্টেপ বাই স্টেপ। দেখো সবার প্রথম আমাদেরকে পড়তে হবে কবি পরিচিতি। ঠিক আছে, কবি পরিচিতি তুমি দেখো যে সনেট 73 আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। ওনার একটা খুবই ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ওনার জন্ম 23শে এপ্রিল, ওনার মৃত্যুও 23শে এপ্রিল, 23 তারিখ। ঠিক আছে, 23rd এপ্রিল, এটা ওনার জন্ম এবং মৃত্যু দুটোরই তারিখ। 1564-তে জন্মেছেন, 1616-তে মারা গেছেন, এতটা জানা গেল। জন্মেছেন কোথায়? স্ট্যাফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ড। এগুলো মাথায় রাখতে হবে, কারণ কোয়েশ্চেন আসতে পারে তোমাদেরকে, যে এসে কিউটা দেবে সেই এসে কিউতে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে। তিনি স্পেশালি কি লিখেছেন? ট্র্যাজেডি, কমেডি আর হিস্ট্রি, এইসবের উপরে ওনার ড্রামাগুলো হতো, মানে প্লেস যাকে আমরা বলি সেগুলো হতো। আর উনি 154টি মোটে সনেট লিখেছেন, মোট 154টি সনেট লিখেছেন। ফেমাস কিছু প্লেস আছে ওনার, যেগুলো আমরা জানি। হ্যামলেট জানি, ম্যাকবেথ জানি, ওথেলো জানি, রোমিও অ্যান্ড জুলিয়েটের নাম শুনেছি, জুলিয়াস সিজারের নাম শুনেছি, কিং লিয়ারের নাম শুনেছি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ওনার কিছু ফেমাস প্লে। সেই জন্য শেক্সপিয়ারকে কি করা হয়? গ্রেটেস্ট ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট বলা হয়েছে ইংলিশ লিটারেচারে। তুমি যদি দেখো ইংলিশ লিটারেচারে সব থেকে গ্রেটেস্ট কাকে বলা হয়েছে, তাহলে এক চান্সে লোকে নাম দেয় যে তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, যেমন আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে কবিতার জন্য, ঠিক তেমন ভাবেই ড্রামার জন্য হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এটা হচ্ছে ইংল্যান্ডে বলবো না, ইংলিশে ওনার সব থেকে বেশি নাম হলো। এবার দেখো উনি এতটাই খ্যাতিনামা এবং ওনার লেখাগুলো এতটাই ভালো যে বলিউডও সেখান থেকে সিনেমা না বানিয়ে আর পারেনি। কিরকম সিনেমা? তোমরা হয়তো ইরফান খানের মকবুল দেখেছো, যেটা ম্যাকবেথ থেকে নেওয়া। সাইফ আলী খানের ওমকারা দেখেছো, ওই যেখানে বিড়ি জ্বালাইলে গানটা রয়েছে, ওটা ওথেলো থেকে নেওয়া। হায়দার শাহিদ কাপুরের দেখেছো, যেটা হ্যামলেট থেকে নেওয়া। আর ওই অর্জুন কাপুর আর পরিণীতি চোপড়ার ইসাক জাদে হয়েছিল, যেটা কিছুটা রোমিও জুলিয়েট থেকে কপি করা।
তাহলে বুঝতে পারছো যে বলিউডও কিন্তু হেভিলি ইন্সপায়ার্ড আমাদের শেক্সপিয়ারের এই ড্রামাগুলো থেকে। ঠিক আছে, বোঝা গেল। এইবার দেখো ভালো করে আমাদেরকে স্ট্রাকচারটা বুঝতে হবে কবিতাটার। এই যে কবিতাটা, এই কবিতাটাকে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো যে এটা তো একটা সনেট। সনেট মানে এখানে 14টা লাইন থাকবে, যেখানে 8+6 এর হচ্ছে গল্প। আমরা জানি 8 আর 6 14, এই 14টা লাইনের গল্প হয়। কিন্তু এখানে তুমি প্রপার 8 আর 6 এর গল্পটা পাবে না। এখানে তুমি কি পাবে? 3 কোয়াট্রেন পাবে, মানে 3 4 12, আর একটা কাপলেট পাবে লাস্টের এই দুটো লাইনে। তুমি দেখো যে একটা কাপলেট ইউজ করা হয়েছে, যেখানে লাস্টের দুটো লাইন দেওয়া হয়েছে, আর বাকি কিন্তু 4 4 4 এই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখানে রাইম স্কিমটা কি হচ্ছে? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি জিজি। কিরকম? মানে প্রথম যে লাইনটা রয়েছে তার সাথে থার্ড লাইন ম্যাচ খাচ্ছে, সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইন ম্যাচ খাচ্ছে, আবার সেম ফিফথের সাথে সেভেন্থ, সিক্সথের সাথে এইটথ, ঠিক আছে, 9 এর সাথে 11, 10 এর সাথে 12। বোঝা গেল? আর সেই জন্য এটাকে বলা হয় এ বি, এ বি, সি ডি, সি ডি, ই এফ, ই এফ, আর লাস্টের দুটো জি জি, কারণ এই দুটো হচ্ছে সেম। তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে এই দুটো হচ্ছে সেম, জি জি। ঠিক আছে, বোঝা গেল? এতটা আই গেস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের এটা ক্লিয়ার হয়ে থাকে তো দেখো এবার আমি তোমাদেরকে বাকিটা বোঝাচ্ছি। তুমি যদি ভালো করে লক্ষ্য করতে থাকো যে এইখানে যে থিমটা দিয়েছে কবি, সেই কবি যে থিমটা ইউজ করেছে এই কবিতার মধ্যে, সেখানে মেন কোন জিনিসটাকে, এগুলোকে আগে সরিয়ে দিই, হ্যাঁ, মেন কোন জিনিসটাকে ফোকাস করা হয়েছে? এখানে ওল্ড এজকে উনি ফোকাস করেছেন, যেটা আমরা শেষের কবিতাতেও দেখলাম যে মৃত্যুর পরে কি হবে না হবে সেই সব নিয়ে গল্প। প্যাসেজ অফ টাইম, কারণ সময় এগিয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই প্যাসেজ অফ টাইম নিয়ে কথা বলা হয়েছে। তারপরে নিয়ারনেস অফ ডেথ, মৃত্যুর সম্মুখীন, মৃত্যুর সম্মুখীন যেহেতু এসে গেছে তাই জন্য নিয়ারনেস অফ ডেথ নিয়ে কথা হচ্ছে। স্ট্রেংথ অফ ট্রু লাভ, কারণ নিজের কোনো প্রিয় মানুষকে বলা হচ্ছে যে বন্ধু শেষ বারের মতন আমাকে দেখে নাও, এরপরে হয়তো আর আমায় কখনো দেখতে পাবে না, এটাই হয়তো আমার শেষ। সেন্ট্রাল আইডিয়া কি রয়েছে আমাদের সনেট 73 এর? যেখানে উনি এজিং এবং ডেথ এই জিনিসটাকে দেখাতে চেয়েছেন কিসের মাধ্যমে? লস মেক্স লাভ স্ট্রঙ্গার। যে যখন অ্যাওয়ারনেস অফ লস এসে যায়, যে আমি এই মানুষটার সাথে হয়তো আর থাকতে পারবো না, এই মানুষটা হয়তো আমার হাত থেকে এবার বেরিয়ে যাবে, তখন কি হয়? তখন ভালোবাসাটা আরো স্ট্রং হয়ে যায়, তখন ওই ভালোবাসাটা আমাদের কাছে আরো গভীর হয়ে পড়ে। তো চলো এবার লাইন বাই লাইন মিনিং এ আমরা চলে আসি। ভালো করে দেখো এখানে কি বলেছে। প্রথমে বলেছে দ্যাট টাইম অফ দ্য ইয়ার দাউ মাইস্ট ইন মি বিহল্ড, মানে তুমি আমার মধ্যে জীবনের সেই সময়টা দেখতে পাবে। হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, যখন গাছে হলুদ পাতা খুব কম থাকে বা একেবারেই থাকে না। তাহলে প্রথমেই উনি নিজেকে অটমনের সাথে তুলনা করে দিলেন। অটম, অটম মানে কি? এবার তোমার হলুদ পাতা হয়ে গেছে, গাছে গাছে হলুদ পাতা হয়ে গেছে, এবার গাছে তোমার কি হবে? পাতাগুলো ঝরে যাবে, মানে প্রায় শেষ বেলা ঘনিয়ে এসছে। কি বলছে? আপন দোজ বাউস হুইচ শেক अगेंस्ट দ্য কোল্ড, বলছে শীতে কাঁপতে থাকা ডালগুলোর ওপরে, বেয়ার রুন্ড কয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, যেখানে ফাঁকা গির্জার মতো ডাল, যেখানে আগে পাখিরা গান গাইতো, এখন কি হয়েছে? রুইন্ড হয়ে গেছে। কয়ার্স মানে গির্জাতে যে গান করা হয় তাকে কয়ার্স বলে। তো বলছে যে কি হচ্ছে? এখন সেগুলো ফাঁকা হয়ে গেছে, একদমই ফাঁকা, সেখানে আর লোক নেই, কোনো রকম ওখানে আর প্রেয়ার হচ্ছে না। আর সেখানে কি হচ্ছে? যে যেখানে আগে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পাখিরা গান গাইতো, সেগুলো কিছুই আর এখন নেই। তো এখানে কি বললাম যে মানুষের বার্ধক্যটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অটামনের সাথে তুলনা করেছে কবি। পাতা ঝরে যাওয়াটাই কি বলেছে? যে যৌবনের ক্ষয়, মানে আমার বয়স হয়ে যাচ্ছে, আগে প্রাণ ছিল, এবার আস্তে আস্তে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার শূন্যতা আসছে জীবনে, এই কথাগুলো উনি বলতে চেয়েছেন। ঠিক আছে, যে এখানে উনি জীবনের শেষ ঋতুতে দাঁড়িয়ে আছেন, কারণ এরপরেই আসবে উইন্টার, আর উইন্টারে উনি ঝরে পড়বেন, মানে উইন্টারে উনি মারা যাবেন। এটা ওখানে কবি বোঝাতে চেয়েছেন। দেখো নেক্সট কবি কি বলছেন, পরের যে 4 লাইন রয়েছে সেই পরের 4 লাইনে কবি কি বলছেন? বলছেন ইন মাই দাউ সিস্ট দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, তুমি আমার মধ্যে দিনের শেষ আলো দেখতে পাবে। টুয়াইলাইট কোনটা? গোধূলি। টুয়াইলাইট কোনটা আমরা জানি? গোধূলিকে জানি। গোধূলি মানে এবার দিন শেষ হয়ে রাত হচ্ছে, সন্ধ্যের পরের যে পার্টটা থাকে, ওই হালকা হালকা আভাটা যেটা থাকে। তারপরে কি বলছে? অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, সূর্য অস্ত যাওয়ার পর যেমন আলো ধীরে ধীরে মিলিয়ে যায়, কোথায়? ওয়েস্টে, পশ্চিমে। পশ্চিমে কি হয়? আমাদের জানি আমরা সূর্য পশ্চিমে পাটে যায়, তো সূর্য যখন অস্ত যায় তারপর আস্তে আস্তে আলো মেলাতে শুরু করে। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, অল্প সময়ের মধ্যেই অন্ধকার সব ডেকে ফেলে। এখানে ডথ কি? ডথ হচ্ছে ডাজ, ঠিক আছে, ডাথ হচ্ছে ডাজ। এটা ওল্ড শেক্সপিয়ারিয়ান ইংলিশ। শেক্সপিয়ারিয়ান ইংলিশে উনি এরকম ইউজ করতেন, ডাথ, দি, দাই, এগুলো ইউজ হতো। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাজ টেক অ্যাওয়ে, তো আস্তে আস্তে এই যে অন্ধকার রাত সেই পুরো জিনিসটাকে ঘিরে ফেলবে। ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, কি? ঘুম, যাকে মৃত্যুর দ্বিতীয় রূপ বলা হয়েছে, সেই পুরো রেস্টের
আবরণটা তৈরি করবে, যে আমাকে পুরো ঘিরে নেবে, সিল করে নেবে এই ডেথ, যাকেই আমরা মৃত্যুর মানে ঘুম, যেটা আমরা কিনা মৃত্যুর দ্বিতীয় রূপ হিসেবে আমরা বলে থাকি, সেটাই হচ্ছে এখানে আস্তে আস্তে রাত এলে আমার জীবনেও নেমে আসবে। তাহলে এখানে ডে হয়ে গেল জীবন, টুয়াইলাইট হয়ে গেল জীবনের শেষ পর্যায়ে, কারণ আমি বললাম তোমাদেরকে গোধূলি, আর নাইট আমরা জানি মৃত্যু, আর আমরা কি জানি স্লিপ, যেটা হচ্ছে মৃত্যুর রিহার্সাল, কারণ আমরা প্রতিদিন যখন ঘুমাচ্ছি তখন আমরা একবার করে মরছি, কারণ আমাদের কোনো হুঁশ থাকছে না। এটা অনেক জায়গাতে অনেক লেখকরা এই জিনিসটাকে ইউজ করে থাকে। ইনার সেন্স কি রয়েছে, যে জীবন যেমন দিনে শুরু হয়ে রাতে শেষ হয়, তেমনি মানুষের জীবনও মৃত্যুর দিকে যায়। এইটা এই 4 লাইন দিয়ে উনি বোঝাতে চেয়েছেন, এবং উনি ওনার সব থেকে প্রিয় মানুষটাকে এই 4টে লাইন উনি বলছেন। পরের 4 লাইনে বা থার্ড স্ট্যান্ডাতে উনি কি বলছেন, উনি বলছেন, ইন মাই দাও সিস দ্য গ্লোয়িং অফ সান সাচ ফায়ার, তুমি আমার মধ্যে নিভু নিভু আগুন দেখতে পাও। সিস্ট হচ্ছে দেখতে পাওয়া, গ্লোয়িং, গ্লো মানে জ্বলছে, অফ সাচ ফায়ার, এমন আগুন তুমি আমার মধ্যেও তো দেখতে পাও, যে নিভু নিভু আগুন, যে আমারও নিভে আসছে, জীবনটা নিভে আসছে। দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিস ইউথ ডাজ লাই, যেটা যৌবনের ছাইয়ের ওপরই জ্বলছে। মানে আমার যে যৌবনটা ছিল সেটার থেকে আমি যত বার্ধক্যে যাচ্ছি ততই তো আমার জীবনটা আরো ফুরিয়ে আসছে। আমি যত বেশি আমার বয়সটা বাড়ছে, যত বেশি ম্যাচিওর হচ্ছি, যত বেশি লাইফ দেখছি, সবকিছু দেখছি, তত আমার জীবন কালটা শেষ হয়ে আসছে, আমি মৃত্যুর দিকে এগোচ্ছি। তারপরের 2 লাইনে কবি কি বলছেন, অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, মৃত্যু শয্যার মতন যেখানে আগুন নিভে যাবে, মৃত্যু শয্যায় যেখানে এই পুরোটা এক্সপায়ার করে যাবে, মানে মৃত্যু হবে, যেখানে খেলা শেষ হয়ে যাবে জীবনের। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, তোমরা যদি ভালো করে দেখো যে আমরা যে কাঠের মধ্যে আগুনটা জ্বালাই, এই আগুনটা জ্বলে কিভাবে, এই আগুনটা জ্বলে এই কাঠটাকে খেতে খেতে, এই কাঠটা জ্বলে যখন পুরো ছাই হয়ে গিয়ে এরকম মাটিতে পড়ে থাকবে, তখন জানবে যে আর আগুন জ্বলছে না। তাহলে আগুন কতক্ষণ জ্বললো, যতক্ষণ এই কাঠটা বেঁচে ছিল। তো আগুনকে যে খাদ্য দিচ্ছে, আগুন তাকেই খেয়ে শেষ করে দিচ্ছে। তাই বলছে কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যার দ্বারা নারিশ হয়েছিল, যার দ্বারা খাদ্য পেয়েছিল, তাকেই কনজিউম করে নিয়েছে, তাকেই খেয়ে নিয়েছে। তাহলে যে আগুন নিজের জ্বালানিতেই শেষ হয়ে যায়, নিজেরতেই জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, তেমন ভাবেই আমার যৌবনটাকেই আমি আমার রসদ বানিয়ে, নিউট্রিশন বানিয়ে আমি খেতে খেতে আজ আমি মৃত্যুর দিকে এসে গেছি। মানে আমি তো সময়কালটা কাটিয়ে ফেলেছি, আমার তো ওই বয়সটা কেটে গেছে, আমি প্রচুর এক্সপিরিয়েন্সেস নিয়েছি, সবকিছু নিয়েছি, এবার আমি মৃত্যুর দোরগোড়ায় এসে পৌঁছেছি, এবার আমাকে যেতে হবে। ফাইনাল কাপলেটে কবি কি বলছেন, শেষ 2টো লাইনে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তিনি বলছেন যে These thou perceived, which makes thy love more strong, to love that well, which thou must live ere long. বলছে যে তুমি এই সত্য বোঝো, আর তাই তোমার ভালোবাসা আরো গভীর হয়। যখন তুমি এটা পারসিভ করতে শুরু করে দেবে, যখন তুমি এটা বুঝতে শুরু করে দেবে, হুইচ মেক্স দাই মানে ইয়োর, ঠিক আছে, দাই মানে ইয়োর লাভ মোর স্ট্রং, তখন তোমার ভালোবাসাকে আরো গভীর করবে। কি, যে দ্য সেন্স অফ লস, মানে আমি মানুষটাকে হারাতে বসেছি, আর হয়তো বেশিক্ষণ নেই আমার সাথে, তাহলে সেটা আমায় কি করবে, আমার মধ্যে একটা স্ট্রং ফিলিং ক্রিয়েট করবে আমার ভেতরে, যে আরো জোরে তাকে আমি আঁকড়ে ধরে রাখতে চাইবো, আরো চেপে ধরে রাখতে চাইবো, আমি কিছুতেই যেতে দেবো না। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাউ মাস্ট লিভ এর লং, কারণ যাকে খুব তাড়াতাড়ি হারাতে হবে তাকেই মানুষ বেশি ভালোবাসে। যাকে তুমি দেখতে পাবে যে মৃত্যু শয্যায় রয়েছে, একে আর পাবো না কোনোদিনও, আর হয়তো চোখে দেখতে পাবো না, তাকেই মানুষ বেশি করে আরো আগলে রাখতে চায়, আরো বেশি চেপে ধরে রাখতে চায়, ছাড়তে চায় না। ওই যে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওই যে গানের মতন, যেতে দেবো না। তো ওরকমই লাস্টে গিয়ে কি বলা হয়, যে যেতে দেবো না। আর সেই জন্যই হয়তো রবীন্দ্রনাথ তার শেষ লাইনে হে বন্ধু বিদায় লাইনটি বলেছেন উনি, যে আমি চললাম, আমাকে আর পিছু ডাক দিয়ে আটকিও না। আশা করছি আমার এই সনেট 73 কবিতাটা, যে চ্যাপ্টারটা আমি এখন ডিসকাস করলাম, তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই নোটসটা দরকার হয়, অবশ্যই তোমরা আমার ভিডিওর তলায় কমেন্ট করো, আমি তোমাদেরকে এই নোটসের পিডিএফটা ফ্রিতেই প্রোভাইড করবো। এটার জন্য কোনো টাকা লাগে না, কোনো রকম ব্যাপার না। যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে, তাহলে যে কোনো জায়গা থেকেই পড়াশোনা করা যায়, তার জন্য অনলাইন অফলাইন হ্যানা ত্যানা এইসবের গল্প লাগে না। পড়াশোনা করতে চাইলে পড়াশোনা মন দিয়ে করবে। 12-এ সেম 4 সামনেই একদম তোমাদের দরজার গোড়ায় চলে এসেছে, তোমাদেরকে ভালো নাম্বার পেতে হবে। তার জন্য এই কবিতাটা খুবই প্রয়োজন, সনেট 73, এটা খুব ভালো করে পড়বে। আর যদি তোমরা আমার থেকে লাস্ট মোমেন্টের ক্লাস নিতে চাও, বা পরবর্তীকালে স্পোকেনের ক্লাস নিতে চাও, বা গ্রামারটাকে ভালো করতে চাও, তাহলে এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা আমাকে কল করে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তাহলে তোমাদের ক্লাসের ব্যবস্থাও করে দেবো। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা যথেষ্টই বুঝতে পেরেছো। দেখা হবে পরের একটি ভিডিওতে।